এই গভীর আলোচনায় স্বাগত। আজকে আমরা আনন্দমার্গের দুটো বিশেষ নৃত্যকৌশিকী আর তাণ্ডব নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমাদের কাছে যে উপাদানটি আছে সেটা এই দুটো নাচের একটা সংক্ষিপ্ত বিবরণ দেয়। ঠিক। তো আমাদের লক্ষ্য হলো এর উৎস, পদ্ধতি মানে এর ভেতরের অর্থ, আর যে উপকারিতার কথা বলা হয়েছে সেগুলো একটু তলিয়ে দেখা, যা কিছুই তথ্যসূত্রে উল্লেখ করা আছে আর কি। আলোচনাটা শুরু করার আগে একটা জিনিস মনে রাখা ভালো, এই উপাদান অনুযায়ী এগুলো কিন্তু শুধু সাধারণ নাচ বা ব্যায়াম নয়। এগুলো নির্দিষ্ট ঐতিহ্য, ধরুন আনন্দমার্গ দর্শন বা শিবের সঙ্গে যুক্ত যে যৌগিক ঐতিহ্য, সেখান থেকে আসা আধ্যাত্মিক মনস্তাত্ত্বিক অনুশীলন। আচ্ছা, তো আমরা দেখব উৎসটা এগুলোর উদ্দেশ্য বা প্রভাব নিয়ে ঠিক কি বলছে। বেশ। চলুন তাহলে কৌশিকী দিয়েই শুরু করা যাক। আমাদের কাছে যে তথ্য আছে সেটা বলছে ১৯৭৮ সালে শ্রী শ্রী আনন্দমূর্তি এটা উদ্ভাবন করেন। হ্যাঁ, ঠিক। এটাকে একটা মনস্তাত্ত্বিক আধ্যাত্মিক অনুশীলন হিসেবেই বর্ণনা করা হয়েছে, আর যোগাসনের আগে বা পরে এটা করতে বলা হয়েছে। এর নামের উৎসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। কৌশিকী নামটা সংস্কৃত কোষ শব্দ থেকে এসেছে। কোষ মানে স্তর বা আবরণ। হ্যাঁ, একদম। কোষ মানে আবরণ বা স্তর। আনন্দমার্গ দর্শনে যেমন বলা হয় মানুষের সত্তা আসলে ৫টা কোষ বা স্তরের সমষ্টি। ও আচ্ছা। তো এই তথ্য অনুসারে এই নৃত্যটা সেই কোষগুলোর শুদ্ধি আর জাগরণের মাধ্যমে ভেতরের সত্তার মাইক্রোকজমের যে প্রস্ফুটন সেটাকে বোঝায়। হুম। আর এর চূড়ান্ত লক্ষ্য হল পরম চৈতন্যের ম্যাক্রোকজমের সাথে একাত্ম হওয়া। উৎস এটাকে একটা রহস্যময় প্রয়াস বলছে। বাহ, মানে ব্যক্তি তার ভেতরের বিভিন্ন স্তর পেরিয়ে পরম সত্তার সঙ্গে যুক্ত হতে চাইছে এই নাচের মাধ্যমে। বলতে গেলে তাই, উৎস অন্তত সেভাবেই ব্যাখ্যা করছে। ধারণাটা বেশ গভীর, আর এই ধারণাকেই তো নাচের বিভিন্ন মুদ্রা আর ভঙ্গিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক। এখানেই ব্যাপারটা আমার খুব আকর্ষণীয় মনে হয়েছে। যেমন উৎসটিতে বলা আছে, দুহাত ওপরে তুলে একসঙ্গে জোড়া করার মানে হল আমি এখন পরম পুরুষের সাথে সংযোগ স্থাপন করছি। বেশ স্পষ্ট একটা ঘোষণা। হ্যাঁ, একটা শক্তিশালী শুরু। অনুশীলনের উদ্দেশ্যটা শুরুতেই পরিষ্কার করে দেওয়া হচ্ছে। ঠিক। এরপর শরীরকে ডান দিকে ৪৫ ডিগ্রি কোণে বাঁকানো। এর অর্থ হিসাবে বলা হয়েছে, আমি জানি কিভাবে আপনার কাছে সঠিক উপায়ে প্রার্থনা করতে হয়। ৪৫ ডিগ্রি কোণ? এটার কি বিশেষ কোনো কারণ থাকতে পারে? উৎসে সে বিষয়ে কিছু বলেনি, তবে নির্দিষ্ট কোণের উল্লেখটা তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। আচ্ছা, আর বাম দিকে ঝোঁকার অর্থ কি বলা হয়েছে? বাম দিকে ঝোঁকা বোঝায় আমি জানি কিভাবে আপনার চাহিদা পূরণ করতে হয়। ইন্টারেস্টিং। একদিকে প্রার্থনা মানে চাওয়া, আর অন্যদিকে চাহিদা পূরণ করা মানে সেবা বা অর্পণের ইচ্ছা। দুটো দিকেই আসছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন একটা দ্বিমুখী সম্পর্কের ইঙ্গিত। পরম সত্তার সাথে চাওয়া এবং দেওয়ার সম্পর্ক। এই পর্যবেক্ষণটা গুরুত্বপূর্ণ। মানে উৎস যেভাবে ব্যাখ্যা করছে তাতে মনে হয় প্রার্থনা আর কর্ম বা সেবার মধ্যে একটা ভারসাম্য তৈরির চেষ্টা। শুধু চাওয়া নয়, দেওয়ার মানসিকতাও। ঠিক। এরপর সামনের দিকে ঝোঁকা। এর মানে বলা হয়েছে সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণ, বেশ। আর পিছনের দিকে শরীরকে বাঁকানো, সেটারও নিশ্চয়ই অর্থ আছে। হ্যাঁ, সেটার অর্থ বলা হয়েছে আমি জীবনে আসা সমস্ত বাধা মোকাবেলা করতে প্রস্তুত। কি অসাধারণ! একদিকে সমর্পণ মানে সারেন্ডার, অন্যদিকে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা। আত্মসমর্পণ আর প্রস্তুতি, জীবনের পথে চলতে গেলে তো দুটোই দরকার। উৎস মনে হয় এই নৃত্যকে আধ্যাত্মিক যাত্রার একটা রূপক হিসেবেই দেখছে। একদম। আর একেবারে শেষে নাচের যে শেষ দুটো পদক্ষেপ, তার অর্থ হিসেবে লেখা, হে প্রভু, আমি আপনার ছন্দের পুনরাবৃত্তি করছি। বাহ, যেন মহাজাগতিক ছন্দের সাথে নিজেকে মিলিয়ে নেওয়া। ঠিক। এই মুদ্রা আর তার অর্থগুলো জানার পর নৃত্যটা সত্যি আর শুধু শারীরিক কসরত মনে হচ্ছে না। ঠিক তাই। উৎস অনুযায়ী এই প্রতীকী অঙ্গভঙ্গিগুলোই নৃত্যটাকে সাধারণ শারীরিক নড়াচড়া থেকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। এর মাধ্যমে আধ্যাত্মিক ধারণাগুলো যেন শরীরে প্রকাশ পায়। এটা শুধু ব্যায়াম নয়, এক ধরনের চলমান ধ্যান বা উপাসনার মতো, যেমনটাই বিবরণে আমরা পাচ্ছি। এবার আসা যাক সেই অংশে যেটা নিয়ে উৎসটি মনে হচ্ছে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত, এর উপকারিতা। সত্যি বলতে সুবিধার এমন এক বিশাল তালিকা দেওয়া আছে, পড়লে একটু অবাকই লাগে।
মানে একটা নাচ কিভাবে এত কিছু করতে পারে? হ্যাঁ, তালিকাটা বেশ লম্বা। বলা হয়েছে এটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই উপকারী, তবে মহিলাদের জন্য নাকি বিশেষভাবে ভালো। ঠিক, উৎস থেকে কিছু প্রধান সুবিধার কথা বললে হয়তো এর ব্যাপ্তিটা বোঝা যাবে, না হলে এতগুলো মনে রাখাই কঠিন। হ্যাঁ, সেটাই ভালো। কয়েকটা মূল ভাগে ভাগ করে বললে সুবিধা হবে। আচ্ছা, উৎস দাবি করছে এর প্রভাব নাকি খুব সুদূর প্রসারী। যেমন ধরুন, শারীরিক সুস্থতা বলছে মাথা থেকে পা পর্যন্ত শরীরের সব গ্রন্থি আর অঙ্গপ্রত্যঙ্গের ব্যায়াম হয়, মেরুদণ্ড নমনীয় হয়, বিভিন্ন গাঁটের বাত, এমনকি গেটে বাত সারানোর কথাও বলা আছে। গেটে বাত পর্যন্ত? আচ্ছা। হ্যাঁ, তারপর ধরুন মানসিক ও স্নায়বিক স্বাস্থ্য, মন শক্তিশালী আর তীক্ষ্ণ হয়, ভয় ভীতি হতাশা হিস্টেরিয়া দূর হয়, অনিদ্রা সারে, এমনকি স্নায়বিক ব্যথা আর অক্ষমতা সারানোর কথাও আছে। মানসিক স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয়েছে দেখছি। ঠিক, আর মহিলাদের জন্য বিশেষ সুবিধা, সহজ প্রসব নিশ্চিত করা, মাসিকের অনিয়ম দূর করার মতো বিষয়গুলো বেশ জোর দিয়ে বলা হয়েছে। এটা তো প্রায়ই শোনা যায় এই ধরনের অনুশীলনের ক্ষেত্রে। হ্যাঁ, এরপর সাধারণ স্বাস্থ্য ও দীর্ঘায়ু, গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ, মূত্রাশয় ও মূত্রনালীর সমস্যা সারানো, অঙ্গপ্রত্যঙ্গের ওপর নিয়ন্ত্রণ বাড়ানো, হজমের সমস্যা যেমন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আমাশয় দূর করা, ত্বকের লাবণ্য বাড়ানো, বলিরেখা দূর করা, এসবও আছে। আর উৎস এও বলছে যে এটা নাকি দীর্ঘায়ু বাড়ায় আর ৭৫-৮০ বছর পর্যন্ত কাজ করার ক্ষমতা দেয়। ৭৫-৮০ বছর, বেশ বড় দাবি। সেটাই। আর সবচেয়ে যেটা বিস্ময়কর লাগে সেটা হলো নির্দিষ্ট রোগ নিরাময়ের তালিকা। উৎস দাবি করছে এটা অর্শ, হার্নিয়া, পুরুষদের হাইড্রোসিল, কিডনি ও পিত্তথলির সমস্যা, লিভারের রোগ, এমনকি সিফিলিস গনোরিয়ার মতো রোগও সারায়। সিফিলিস, গনোরিয়া একটি নৃত্য অনুশীলনের মাধ্যমে? হ্যাঁ, উৎস তো তাই বলছে। আবার স্থূলতা আর কৃশতা দুই ক্ষেত্রেই নাকি উপকারী। সত্যিই একটা অত্যন্ত বিস্তৃত আর বেশ চমকপ্রদ তালিকা। উৎস যেভাবে এই শারীরিক অনুশীলনকে সরাসরি এত গভীর আর নির্দিষ্ট কিছু স্বাস্থ্যগত ফলাফলের সঙ্গে জুড়ে দিয়েছে তা খুবই লক্ষ্য করার মতো। বিশেষ করে সিফিলিস, গোনোরিয়ার মতো রোগের নিরাময়ের দাবিটা বলতে গেলে বেশ অভাবনীয়। এটা সম্ভবত আনন্দমার্গের ঐতিহ্যের সেই বিশ্বাসকেই দেখাচ্ছে, যেখানে মনে করা হয় শারীরিক নড়াচড়ার সাথে মন, শরীর আর আত্মার সুস্থতার একটা গভীর কার্যকারণ সম্পর্ক আছে। ঠিক। উৎস এই দাবিগুলোকে কিন্তু এই অনুশীলনের ফল সম্পর্কিত তথ্য হিসেবেই পেশ করছে, কোনো সম্ভাবনার কথা বলছে না। একেবারে এই দৃষ্টিভঙ্গিটা মাথায় রেখেই এবার আমরা একটু তাণ্ডব নৃত্যের দিকে তাকাই। উৎস বলছে এটা মহান যোগী শিব প্রবর্তন করেছিলেন। হ্যাঁ, শিবের তাণ্ডবের কথা তো আমরা অনেকেই শুনেছি। ঠিক, এটিকে বর্ণনা করা হয়েছে পুরুষদের জন্য একটা জোরালো নৃত্য হিসেবে। কৌশিকের থেকে এর মেজাজটা যেন বেশ আলাদা। হ্যাঁ, উৎস খুব স্পষ্টভাবে বলেছে যে মহিলাদের এটা করা উচিত নয়। কারণটা কি বলা হয়েছে? কারণ হিসেবে বলা হয়েছে এটা নাকি মহিলাদের জন্য শারীরিকভাবে উপযুক্ত নয়। আর একটা নির্দিষ্ট কারণ দেয়া হয়েছে যে এটা পুরুষ হরমোনকে উদ্দীপিত করতে পারে, যার ফলে মুখে অবাঞ্ছিত লোম গজানোর মতো সমস্যা হতে পারে। ও আচ্ছা, এই লিঙ্গভিত্তিক পার্থক্যটা তাহলে উৎস খুব নির্দিষ্ট করে দিয়েছে। হ্যাঁ, একদম। তাহলে পুরুষদের জন্য এর উপকারিতা কি বলা হয়েছে? উৎস জানাচ্ছে এটা আধ্যাত্মিকতার সূক্ষ্ম দিক আর জীবনী শক্তিকে একত্রিত করে। নির্দিষ্ট করে বললে ৩টে প্রধান সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। ১, এটা সাহস, নির্ভীকতা আর ইচ্ছাশক্তি তৈরি করে। আচ্ছা, মানসিক শক্তির দিকটা? হ্যাঁ। ২, শারীরিকভাবে এটা নাকি মস্তিষ্কের ব্যায়াম করায়। মস্তিষ্কের ব্যায়াম? সেটা কিভাবে? উৎস কি ব্যাখ্যা করেছে? না, উৎস শুধু এইটুকুই বলেছে, বিস্তারিত ব্যাখ্যা নেই। আর ৩ নম্বর হলো এটা স্মৃতিশক্তি উন্নত করে। তাহলে দেখা যাচ্ছে কৌশিকের ক্ষেত্রে যেখানে শারীরিক সুস্থতার এক বিশাল তালিকা ছিল, সেখানে তাণ্ডবের ক্ষেত্রে সুবিধাগুলো অন্তত এই উৎস অনুযায়ী মূলত মানসিক শক্তি, জীবনী শক্তি, সাহস আর মস্তিষ্কের কিছু নির্দিষ্ট ক্ষমতা যেমন স্মৃতিশক্তি বাড়ানোর ওপরেই বেশি জোর দিচ্ছে। হ্যাঁ, আর অবশ্যই এর আধ্যাত্মিক দিকটাও তো আছেই। ঠিক, উৎস এটাকে শক্তি আর বীরত্বের প্রতীক হিসেবে তুলে ধরেছে। কৌশিকীর তুলনায় এর সুবিধার তালিকাটা অনেক সংক্ষিপ্ত আর বেশ অন্যরকম। যদি উৎসটিতে তাণ্ডব নিয়ে এটুকুই তথ্য থাকে, তাহলে আমাদের আলোচনাও সেভাবেই সীমিত রাখতে হবে।
ঠিক। তাহলে যদি দুটোকে পাশাপাশি রাখি, উৎস থেকে আমরা কি পেলাম? দুটো ভিন্ন নাচ, একই রকম ঐতিহ্য থেকে এলেও তাদের চরিত্র, উদ্দেশ্য, উপকারিতা সব ভিন্ন। হ্যাঁ। কৌশিকী, যেটা অপেক্ষাকৃত নতুন ১৯৭৮ সালের, উৎস অনুযায়ী এটা সকলের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য উপকারী। আর এর জোরটা সামগ্রিক স্বাস্থ্য, নমনীয়তা, মানসিক শান্তি আর নির্দিষ্ট মুদ্রার মাধ্যমে আধ্যাত্মিক সংযোগের ওপর। আর অন্যদিকে তাণ্ডব। আর তাণ্ডব, যেটা প্রাচীন, শিবের সাথে যুক্ত, উৎস অনুযায়ী এটা শুধু পুরুষদের জন্য। আর এর জোরটা হলো শক্তি, সাহস, ইচ্ছাশক্তি আর স্মৃতিশক্তি বাড়ানোর দিকে। এখানে যেটা বিশেষভাবে ভাবার মতো সেটা হলো উৎস কিভাবে এই নির্দিষ্ট নাচগুলোর সাথে এত সুনির্দিষ্ট আর কিছু ক্ষেত্রে প্রায় অবিশ্বাস্য সুবিধা জুড়ে দিয়েছে। সেটাই। কৌশিকীর ক্ষেত্রে ধরুন সিফিলিস, গনোরিয়ার মতো রোগ সারানোর দাবি, বা তাণ্ডবের ক্ষেত্রে স্মৃতিশক্তি বাড়ানোর কথা, এই সংযোগগুলো কিভাবে প্রতিষ্ঠা করা হলো? হ্যাঁ, এই প্রশ্নটা মনে আসেই। এটা সম্ভবত সেই বিশ্বাস ব্যবস্থাটাকে নির্দেশ করে যেখানে মনে করা হয় নির্দিষ্ট শারীরিক নড়াচড়া, ভঙ্গি আর তার সাথে যুক্ত মানসিক অভিনিবেশ বা মন্ত্র যদি থাকে, যা এখানে উল্লেখ নেই, এগুলোর সরাসরি শারীরিক প্রক্রিয়া, মানসিক অবস্থা, এমনকি আধ্যাত্মিক স্তরেও গভীর প্রভাব ফেলতে পারে। মানে একটা চেলোস্টিক দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, বলতে পারেন। আর উৎস এই সংযোগগুলোকে নিছক সম্ভাবনা হিসেবে দেখছে না, বরং এই অনুশীলনগুলোর অন্তর্নিহিত সত্যি বা ফল হিসেবেই তুলে ধরছে। তাহলে আমরা আমাদের হাতে থাকা উপাদান থেকে কৌশিকী আর তাণ্ডব নৃত্য নিয়ে যা যা তথ্য পেলাম তা আলোচনা করলাম। মানে তাদের পদক্ষেপ, সেগুলোর অর্থ আর উৎস অনুযায়ী তাদের সাথে যুক্ত সুবিধার বিস্তৃত তালিকা। হ্যাঁ, এই উপাদানটা আমাদের দেখালো যে এই অনুশীলনগুলোকে নিশ্চক নাচ হিসাবে দেখা হয় না, বরং আনন্দমার্গ দর্শন আর শিবের সাথে যুক্ত যোগিক ঐতিহ্যের মধ্যে এগুলোকে শারীরিক, মানসিক আর আধ্যাত্মিক রূপান্তরের শক্তিশালী হাতিয়ার হিসেবেই বিবেচনা করা হয়, অন্তত এই উৎসের দৃষ্টিকোণ থেকে তো বটে। এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে আলোচনা শেষে একটা ভাবনা উস্কে দিতে চাই। যেহেতু উৎসটি এই আধ্যাত্মিক মনস্তাত্ত্বিক নাচগুলোর সাথে এত গভীর আর নির্দিষ্ট স্বাস্থ্যগত ফলাফলের সংযোগ স্থাপন করেছে, যেমন ধরুন নির্দিষ্ট রোগ নিরাময় বা স্মৃতিশক্তি বৃদ্ধি, এটা আসলে এই নির্দিষ্ট ঐতিহ্যগুলোর মধ্যে শরীর, মন, উদ্দেশ্য আর সুস্থতার মধ্যে যে একটা শক্তিশালী কার্যকরণ সম্পর্ক আছে বলে মনে করা হয়, সেই বিষয়ে কি বলে? কিভাবে একটা নির্দিষ্ট ভঙ্গি বা নড়াচড়াকে এতখানি সুদূরপ্রসারী প্রভাব ফেলতে সক্ষম বলে বিশ্বাস করা হয়? এই প্রশ্নটা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে। ঠিক, এটা একটা গভীর অনুসন্ধানের বিষয় হতে পারে।